আসসালামু আলাইকুম। মালিহা হোসাইন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। জাপানের সাথে ৬টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। টোকিওর স্থানীয় সময় সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠক শেষে এই সমঝোতা স্মারক সই হয়। সকালে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছলে ডক্টর ইউনূসকে গার্ড অফ অনার দেয়া হয়। আর সমঝোতার আওতায় ঢাকাকে বাজেট সহায়তায় রেলপথের উন্নয়ন এবং অনুদান হিসেবে $1.063 বিলিয়ন দেবে টোকিও। বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার এবং জলবায়ু স্থিতিস্থাপকতার জন্য উন্নয়ন নীতি ঋণ হিসেবে $418 মিলিয়ন দেবে জাপান। এছাড়া জয়দেবপুর ঈশ্বরদীকে ডুয়েল গেজ ডাবল রেলপথে উন্নীত করার জন্য $641 মিলিয়ন এবং বৃত্তির জন্য অনুদান হিসেবে আরও $4.2 মিলিয়ন ঋণ দেবে। আজ প্রধান উপদেষ্টা জাপানের ব্যবসায়ী প্রতিনিধিদের সংগঠন জেট্রোর সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা হবার কথা রয়েছে। আর সন্ধ্যা 6:30টায় জাপানের সোকাই ইউনিভার্সিটি থেকে অনারারি ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন ডক্টর ইউনূস। এছাড়া প্রধান উপদেষ্টা বাংলাদেশ দূতাবাসের আয়োজনে জাপান প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। প্রধান উপদেষ্টা 4 দিনের জাপান সফর শেষে আগামীকাল ঢাকায় ফেরার কথা রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলোর আলোচনায় সবাই দ্রুত নির্বাচনের দাবি জানালেও নির্বাচন নিয়ে কেন শুধু বিএনপিকে দোষারোপ করা হচ্ছে তা বোধগম্য নয়। সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এই কথা বলেন তিনি। এ সময় আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সমস্ত জাতি নির্বাচনের জন্য অপেক্ষমান। ডিসেম্বরের মধ্যে নির্বাচন ঘোষণা আহ্বান তার। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন গণতন্ত্র অগ্রগতি রুখে দেওয়ার জন্য জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে। তাই বিএনপি এমন দেশ ও সমাজ বিনির্মাণ করতে চায় যেখানে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আর যেন কোনো আন্দোলন করতে না হয়। তিনি বললেন একটি দল নির্বাচন চায়। আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না, উনি নির্বাচন চায় না। বিএনপি বরাবর নির্বাচন চেয়েছে ডিসেম্বরের মধ্যে, এবং এই ডিসেম্বরের কথা কিন্তু ইউনূস সাহেব স্বয়ং বলেছেন, আমরা বলি নাই। তারই প্রস্তাব পরবর্তীতে তিনি শিফট করে চলে গেলেন জুন মাসে যদি নির্বাচন কথা বলেন, এই নির্বাচন কখনো বাংলাদেশে হবে না। সুতরাং নির্বাচন করতে হয়, করতে হবে। সমগ্র জাতি একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান, এটা ওনার বোঝা উচিত। এবং খুব শীঘ্রই একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করবেন নির্বাচনের মধ্যে, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে। কথা একটাই পরিষ্কার, যে সমস্ত সংস্কার এবং বিচারের কথা বলা হচ্ছে, এগুলো চলমান প্রক্রিয়া। আজকের বাজার দরের খবর জানাতে যাচ্ছি রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার থেকে। সেখানে আছেন সহকর্মী মেজবা হাসান। মেজবা, আজ বাজারে বিভিন্ন পণ্যের দাম কেমন দেখতে পাচ্ছেন, আর বিশেষ করে ঈদকে সামনে রেখে মশলার দাম সম্পর্কে আমাদের জানাবেন। মালিহা, নিম্নচাপ, ওয়েদারটা অনেকটাই নাজুক, সেক্ষেত্রে বাজারে কিছুটা পরিবর্তন এসেছে। যদি সামনে কোরবানি ঈদ, সেই কোরবানি ঈদকে কেন্দ্র করে মশলার বাজার আমরা দেখেছি। মশলার বাজার কিন্তু তেমন একটা পরিবর্তন দেখিনি আমরা, যেটি প্রতিবার আমরা কোরবানি ঈদের আগে বা ঈদের আগে যে মশলার দাম বেড়ে যায়, সেই দামটা অনেকটা স্থিতিশীল আমরা দেখেছি। যেটি জিরা আমরা দেখছিলাম, জিরা যেটি বিক্রি হয় আগে থেকেই বিক্রি হতো 500 থেকে 600 টাকা, সেই দামেই স্থিতিশীল আছে রয়েছে। লবঙ্গ
যেটি বিক্রি হতো 1300 থেকে 1400 টাকা, এখনও কিন্তু 1350 থেকে 1400 এটির মধ্যে স্থিতিশীল রয়েছে। একটু এলাচের দামটা একটু বাড়তি, সেটি আগে যেটি 4 থেকে 6,000 টাকার মধ্যে মান ভেদে পাওয়া যেত, সেটি কিন্তু এখন প্রায় 5 থেকে 8,000 পর্যন্ত দাম ছাড়িয়েছে। এছাড়া মশলার বাজার কিন্তু অনেকটাই স্থিতিশীল। আমরা দোকানিদের সাথে কথা বলছিলাম, খুচরা ব্যবসায়ী, তারা বলছিলেন যে এখন আমদানি পর্যাপ্ত রয়েছে, সেই সাথে যে আগের যে সিন্ডিকেটের রাজনৈতিক দলগুলো যে সিন্ডিকেটের সুযোগ ছিল সেটি কম থাকার কিন্তু বাজারে অনেকটা স্থিতিশীল রয়েছে, এটি আমাদেরকে তারা জানিয়েছেন। বৈরী আবহাওয়ার প্রভাব কিছুটা কাঁচা বাজারে পড়েছে। সবজির বাজারে কিন্তু আমরা কাঁচা মরিচের দাম কিন্তু অনেক ক্ষেত্রে বেড়ে গেছে। কাঁচা মরিচের দাম যেটি 40 টাকা ছিল সেটি এখন বিক্রি হচ্ছে প্রায় 80 টাকা পর্যন্ত কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া সবজির বাজার কোনো ক্ষেত্রে 100 টাকা পর্যন্ত ছুঁয়ে গেছে। এছাড়া বাজারের সবশেষ পরিস্থিতি যদি বলার চেষ্টা করি তাহলে কিন্তু বাজার এখন পর্যন্ত মোটামুটি ব্যবসায়ীরা যেটি বলছিলেন যে আজকে এই যে বৈরী আবহাওয়ার যে অবস্থা সেটি কিন্তু প্রভাব আগামী কালকেও এর প্রভাবটা কিছুটা হলেও পড়তে পারে। এই ছিল বাজার নিয়ে সবশেষ। মালিহা। জি, ধন্যবাদ আপনাকে। জানছিলাম রাজধানীর বাজার পরিস্থিতির খবর। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি স্থলগভীর নিম্নচাপে পরিণত হয়ে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আগামীকালও বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ভারী বর্ষণে ফেনী, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনায় বন্যা পরিস্থিতির আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নিম্নচাপের কারণে সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা সংকেত এবং নৌ রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এদিকে নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় পানিবন্দী উপকূলের লাখো মানুষ। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। উত্তাল সাগর, আকাশের মুখ ভার, কোথাও অঝোর ধারায়, কোথাও টিপ টিপ বৃষ্টি। পটুয়াখালী, ভোলা, নোয়াখালী সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে বিপর্যস্ত জনজীবন। পটুয়াখালীতে বেশিরভাগ নদ নদীর পানি বিপদসীমার উপরে। হাবুডুবু খাচ্ছে প্লাবিত চরাঞ্চলের অসংখ্য মানুষ। চরম দুর্ভোগে উপকূলের বাসিন্দারা। আমরা থাকতে পারি না, আমাদের খুব কষ্ট হয়। আমরা ছেলে মেয়েকে অসুস্থ অবস্থায় পড়ে থাকি। সারা রাত্র আমরা ঘুমাতে পারি না। পানি কাজে দেখেন ঘর তলাই গেছে, ঘরের ভিতরে পানি পড়তে গেছে। ভোলা সদর, তজুমুদ্দিন, মনপুরা সহ বিভিন্ন উপজেলায় বাঁধ ভেঙে পানি ঢুকে পড়েছে লোকালয়ে। বাড়ছে পানিবন্দী মানুষের সংখ্যা। অনেক এলাকায় ভেসে গেছে খামারের মাছ, গবাদি পশু। নদীতে খুবই ঝোড়ো হাওয়া এবং নদী উত্তাল, তো আবহাওয়ার অবস্থা খুবই খারাপ। নদী বৃষ্টি, ঝড় বৃষ্টি, ঘাটে লঞ্চ নাই, আমরা ওয়েটিং করতেছি বৃষ্টি। বরগুনায় পায়রা, বিষখালী সহ নদ নদীর পানি বিপদসীমার উপরে। অস্বাভাবিক জোয়ারে প্লাবিত নদী তীরবর্তী অঞ্চল। ভারী বর্ষণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের পাহাড়ি এলাকায় ভূমিধসে হতাহতের আশঙ্কা করা হচ্ছে। নিম্নচাপের প্রভাবে টানা বর্ষণে দেশের অনেক এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এদিকে সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত এবং বরিশাল, ঢাকা নৌপথ সহ সব রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। নিম্নচাপের প্রভাবে ৫ থেকে ৬ ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে সুন্দরবন। বিপাকে বন্য প্রাণীও। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। টানা বর্ষণে নগরীর জলাবদ্ধতা, নাগরিক দুর্ভোগের খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। এই মুহূর্তে তিনি আছেন ঢাকা নিউ মার্কেট এলাকায়। নূর, ঢাকা জলাবদ্ধতার অবস্থা কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। মালিহা, আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর নিউ মার্কেট এলাকায়। ঢাকা কলেজের সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কটি চন্দ্রিমা
সুপার মার্কেটের সামনের যে জায়গা, সেই সড়কের একেবারে পূর্ব পাশের যে লেন, 4-5টি লেন, এই পুরো লেনটি পুরোটাই গতকাল থেকে এখন পর্যন্ত গত 2 দিনের যে বৃষ্টিপাত, ভারী বর্ষণ, সেই বর্ষণের ফলে একেবারে তলিয়ে রয়েছে। এবং এখানে এর পাশে যেই মার্কেটগুলো রয়েছে, অর্থাৎ বেশ কয়েকটি মার্কেট পুরোপুরি বন্ধ রয়েছে। অনেকে হচ্ছে মার্কেটের দোকানের ভেতরে যে পানি ঢুকেছে সেটি বিভিন্ন যন্ত্রের মাধ্যমে অপসারণ করে এবং সেচ করে তারপর দোকান খুলেছেন। এরকম বেশ কয়েকজনকে ব্যবসায়ী আমরা দেখতে পেরেছি। তারা যেহেতু এটি ঈদের মার্কেট, সেই জন্য বিশেষ ব্যবস্থায় আসলে তারা তাদের দোকান খোলা রেখেছেন। তবে ভাসমান যে দোকানগুলো রয়েছে, এই দোকানগুলোর প্রত্যেকটি দোকানই বন্ধ রয়েছে এবং তাদের অনেকের মালামাল একেবারে নষ্ট হয়ে গেছে। তারা বলছিলেন আসলে ঈদকে কেন্দ্র করে তাদেরও একটা প্রস্তুতি ছিল, সেটি অনেকটাই ভেস্তে গেছে। এবং যেহেতু জলাবদ্ধতার কারণে এখন এই মুহূর্তে ক্রেতাদের উপস্থিতি কিছুটা বেড়েছে, তবে সকাল থেকে এবং গতকালকে রাতেও ক্রেতাদের কোনো উপস্থিতি ছিল না। সেই কারণে তারা তাদের যে ব্যবসায়িক ক্ষতি, সেই ক্ষতির সম্মুখীন হচ্ছে তারা, এমনটি বলছেন। আর এই সড়কটির একেবারে পূর্ব পাশের লাগোয়া যে অংশটি, এই অংশটি গাড়ি এবং অন্যান্য যে যানবাহন রয়েছে, অটো রিক্সা যেগুলো রয়েছে, সে সমস্ত রিক্সা যাতে একেবারে পূর্ব পাশের যে অংশটি রয়েছে সেখানে না চলাচল করতে পারে, সেজন্য সিটি কর্পোরেশন থেকে সতর্কতা জারি করা হয়েছে এবং তারা এখানে একটি ডিভাইডার দিয়ে দিয়েছে যাতে এই পাশটায় অন্তত কোনো গাড়ি না যায়। এবং সেখানে যদি সিএনজি চালিত অটোরিকশা সহ অন্যান্য অটোরিকশা যায় অথবা ছোট প্রাইভেট কার যেগুলো যায়, সেই প্রাইভেট কারগুলো যদি এই অংশটি দিয়ে যাতায়াতের চেষ্টা করে, সেক্ষেত্রে তাদের ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। সেজন্য এই অংশটি পুরোটি বিচ্ছিন্ন করে আলাদা করে সতর্কতা দেওয়া হয়েছে যাতে এখানে গাড়ি বা যানবাহন যে চলাচল সেটি যাতে ঠিক থাকে। সেই হিসেবে এই পাশে যে জায়গাটিতে পানি একটু কম রয়েছে সেখান দিয়ে যান চলাচল করছে। তবে এখানকার ব্যবসায়ী এবং যারা এখানে এসছেন, বাসিন্দা রয়েছেন, তারা বলছেন যে সিটি কর্পোরেশনকে দীর্ঘমেয়াদে এই সমস্যাটি সমাধান করার জন্য এবং সরকারকে একেবারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে, না হলে বছরের পর বছর ধরে এই সমস্যাটি তাদেরকে ভুগতে হচ্ছে। মালিহা। জি, ধন্যবাদ নূর। এতক্ষণ জানছিলাম ঢাকায় জলাবদ্ধতার খবর। ঈদুল আজহার বাকি মাত্র 7 দিন, তাই জমে উঠেছে খুলনা, নওগাঁ ও চট্টগ্রামের পশুর হাট। হাটগুলোতে দেশীয় গরুতে সয়লাভ। এবার প্রতিবেশী দেশ থেকে কোনো পশু না আসায় স্বস্তিতে খামারিরা। পশু সরবরাহও বেড়েছে হাটগুলোতে। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। খুলনার ডুমুরিয়া উপজেলার প্রাচীন শাহপুর পশুর হাট। দেশীয় পশুতে ঠাসায় এ হাট। এছাড়া নির্ধারিত সব পশুর হাটে এখন জমজমাট। ছোট, মাঝারি সহ সব আকৃতির গরু উঠেছে এসব হাটে। প্রাকৃতিকভাবে হৃষ্টপুষ্ট করা এসব গরুর চাহিদা শুধু খুলনা ও এর আশপাশের জেলায় নয়, রাজধানী সহ দূর দূরান্ত থেকে ব্যাপারীরা আসেন গরু কিনে নিতে। তবে ক্রেতারা দাম একটু বেশি বললেও বিক্রেতারা বলছেন হু হু করে বেড়েছে গোখাদ্যের দাম, সে তুলনায় গরুর দাম কম। আমরা কিনতে এসেছি, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে দামটা রিজনেবল না, এখনো তুলনামূলক দাম বেশি মনে হচ্ছে। গত বছর হচ্ছে এবছর বেশি পশু প্রস্তুত আছে বলে জানায় প্রাণী সম্পদ অধিদপ্তর। আমাদের প্রত্যেকটা কোরবানির হারে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে এবং আমাদের মাঠ পর্যায়ে আমাদের যে কর্মকর্তা কর্মচারী সার্বক্ষণিক এরা মনিটরিং করতেছে। এদিকে নওগাঁয় জমে উঠেছে কোরবানির পশুর হাট। হাটে দেশীয় গরুর আধিক্য, ভারত ও মিয়ানমারের কোনো গরু নেই বললেই চলে। ক্রেতাদের পদচারণায় মুখর জেলার ছোট বড় প্রত্যেকটি পশুর হাট। তবে দাম নিয়ে রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। বাজার অবস্থা খুবই খারাপ। গতবার তুলনায় এবারে গরুর দামও কম, কিন্তু গরুর বাচ্চা কেনা নাই। ক্রেতা আসতেছে ভাই, দাম বলে না, খালি দেখে দেখে চলে যায়। ওদিকে চট্টগ্রামে জমে উঠেছে কোরবানির পশুর হাট। জেলায় স্থায়ী ও অস্থায়ী মিলে মোট 80টিরও বেশি হাট বসেছে। তবে এখনও জমে ওঠেনি হাটগুলো। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। এ ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।